আমরা আইএসএফ মাত্র 7খানা সিট চেয়েছিল বামফ্রন্টের সঙ্গে আলোচনায়। আচ্ছা, জোট হলে একটা ফর্মুলা থাকে তো নাকি? জোট করতে গেলে, বন্ধুত্ব করতে গেলে একটা ফর্মুলা থাকে। তো আমরা বলেছিলাম যেখানে যার সাংগঠনিক ক্ষমতা বেশি, যেখানে যার মানুষের মধ্যে সংগঠনের বিস্তার আছে, অর্থাৎ সমর্থন বেশি, সেখানে সে প্রার্থী দেবে। তার ভিত্তিতে আমরা 7টা সিট চেয়েছিলাম। এই 7টা সিটের মধ্যে আলোচনা চলতে চলতে আমরা বলেছিলাম যে যদি 5এও, নিজেরা আলোচনা করেছিলাম, আমরা 5-এ হলেও রাজি আছি, কারণ আমাদের মূল লড়াই কার বিরুদ্ধে? বিজেপি আর টিএমসির বিরুদ্ধে। কিন্তু সিপিএম আমাদের মূল শক্তিশালী জায়গা। আপনারা জেনে রাখুন, গোটা পশ্চিমবঙ্গে আমাদের সবচাইতে শক্তিশালী জায়গা কোথায় জানেন? বসিরহাট। সবচাইতে শক্তিশালী জায়গা উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা। দেখে নেবেন এই লোকসভা নির্বাচনে কাদের ভোট বেশি হয়, কি হয় দেখে নেবেন। ওখানে সিপিএম তার প্রার্থী দাঁড় করিয়েছি, নিরাপদ সর্দারকে। 2011 সালে যখন সিপিএম পরাস্ত হলো, তখন সন্দেশখালীর বিধায়ক ছিলেন উনি, সন্দেশখালীর বিধায়ক ছিলেন। তারপরে যখন উনি হেরে গেলেন, হেরে যাওয়ার পরে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত কিভাবে রক্ষিত হবে, সন্দেশখালীর যুবকদের কোমর কিভাবে সোজা থাকবে, সে ব্যবস্থা না করে, সেই আন্দোলনের নেতৃত্ব না দিয়ে তিনি চলে গেলেন বাঁশদ্রোণীতে, কলকাতায় বাঁশদ্রোণীতে তার ছেলের বাড়িতে নিরাপদ সর্দার নিরাপদে থাকবার জন্য চলে গেলেন। আর তাকে প্রার্থী করে এনে দিয়েছে আমাদের শক্তিশালী জায়গায়, সেখানে প্রার্থী করেছে। যাক, আমি এরকম উদাহরণ আর দিতে চাই না। তো আমাদের শক্তিশালী জায়গাগুলোতে আলোচনা চলতে চলতে ওরা প্রার্থী দিচ্ছে, আলোচনা চলতে চলতে ওরা প্রার্থী দিচ্ছে। আমি সিপিএম এর উদ্দেশ্যে বলতে চাই, এই দাদাগিরি করতে করতে 34 বছর পরে তুমি জিরোতে এসে ঠেকেছো। 34 বছর পরে তোমার সর্বনাশ হয়ে গেছে। কারণ তুমি দাদাগিরি করছিলে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, তুমি দাদাগিরি করছিলে সিপিআই এর সঙ্গে, তুমি দাদাগিরি করছিলে আরএসপির সঙ্গে, তুমি দাদাগিরি করছিলে বাংলা কংগ্রেসের সঙ্গে। তোমার দলের ভেতর যারা আছে সেই বামফ্রন্টের মধ্যে তুমি দাদাগিরি করতে করতে গোটা বামফ্রন্টটাকে শেষ করেছো। আর আইএসএফ তোমার দাদাগিরি শুনবে, এটা কিন্তু হবে না। কারণ আইএসএফ এর সঙ্গে মানুষ আছে। আইএসএফ রাজনীতি করতে এসেছে ক্ষমতা দখল করার জন্য নয়। আমার ভাইজান গোটা বাংলাকে নতুন ভাষা শিখিয়েছে। ক্ষমতা দখল করতে আসিনি, সমাজটাকে বদলাতে এসেছি। আর এই সমাজ বদলাতে গেলে ক্ষমতা দখল করাও দরকার। তাই সমাজ বদলানোর লড়াইটা আমার আগের লড়াই। তাই সিপিএম এর ওই দাদাগিরির কাছে আমরা মাথা নত করিনি। আপনারা বলতে পারেন যে আবার কি আপনারা হাত ধরবেন? দেখুন, আমাদের মূল লড়াই এই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে। আমার নওশাদ ভাইজান হাত বাড়িয়েছেন, আমার পার্টি হাত বাড়িয়েছে। এই লড়াইয়ে আমার সঙ্গে যে থাকতে চাও, আমি হাত বাড়িয়ে রেখেছি, আমার হাতটা তিনি ধরো, আমি তার হাত ধরবো, কোনো অসুবিধা হবে না। বিজেপি এবং তৃণমূলের সঙ্গে আগামী দিনেও আমার ভাইজান বার্তা দিয়ে রেখেছেন এই দুটোকে শেষ করার জন্য, এই দুটোকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য আমার হাত বাড়ানো আছে। আমার হাতটা যে ধরবে আমি তার সঙ্গে হাঁটবো, কারণ আমার কাছে প্রধান এই দুটো শত্রু। কিন্তু এই হাত ধরাধরি করতে গিয়ে তোমার দাদাগিরি আমি মেনে নেব না। বলছো আইএসএফ প্রার্থী দিয়ে নাকি বিজেপি সুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা অঙ্ক শেখাচ্ছি আপনাদের, আপনারা জানেন, আমি শেখাচ্ছি না, আপনারা জানেন। আচ্ছা, আমাদের দেশে, গোটা দেশে মুসলমান জনসংখ্যা কত হবে বলুন তো? বলছে মুসলমান ভোট ভাগ করে দিচ্ছে, সব আইএসএফ ভাগ করে দিয়ে নাকি সুবিধা করে দিচ্ছে। এরকম অন্যান্য রাজনৈতিক দলের নামেও বলে, বদরুদ্দিন আজমলের নামেও বলে, আসাদুদ্দিন ওয়াইসির নামেও বলে, আর কেরালায় মুসলিম লীগের নামেও বলে যে এরা মুসলমান ভোট ভাগ করে দিচ্ছে, দিয়ে সর্বনাশ করে দিচ্ছে। আচ্ছা, গোটা দেশে মুসলমান জনসংখ্যা ভারতবর্ষের রেজিস্ট্রেশন অনুযায়ী 20%। 20%,
পশ্চিমবঙ্গে একটু বেশি থাকলেও অন্য রাজ্যে কম আছে, তাই 20%। ভোটার হচ্ছে 15 থেকে 16%। আর বিজেপি প্রথমবার ক্ষমতায় এসেছিল যখন, ওটা 26.something বেশি পেয়ে, আর দ্বিতীয়বার ক্ষমতায় এলো যখন 30-এর বেশি পেয়ে। কোন কোন রাজ্যে বেশি পেয়েছে সেটা অন্য প্রশ্ন। আচ্ছা, এবার বলুন তো, এই 16টাকে দিয়ে 30কে আটকানো যাবে? 16টাকে দিয়ে 30কে আটকানো যাবে? আপনি জেনে রাখুন, আমার হিন্দু ভাইয়েরা কিন্তু বিজেপির বিরুদ্ধে। তার কারণ 30 জন যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে 70 জন তো বিজেপিকে ভোট দেয়নি, তাই তো নাকি? 30 জন যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে 70% হিন্দু ভাই আমার, হিন্দু পরিবারের সন্তান আমার, হিন্দু পরিবারের মা আমার, বোন আমার, তারা কিন্তু ভোট দেয়নি। তাহলে 70 দিয়েই তো 30কে আটকানো যাবে নাকি? না 16 দিয়ে 30 আটকাবেন? একটু বলতে শিখুন। কাল যখন আপনার দুয়ারে এসে কথা বলবে, আপনি মাথা নিচু করে শুনবেন আর বলবেন কথাটা ঠিক বলেছে বটে। এটা আর বলা যাবে না। 16 দিয়ে 30% আটকানো যায় না, 70 দিয়ে আটকানো যায়। আমার হিন্দু ঘরের মা বোনেরা, হিন্দু ঘরের বাবারা, তারা 70 জন ঐক্যবদ্ধ হয়ে বলছে বিজেপি তুমি দূর হটো। আর তুমি সিপিএম, তুমি কংগ্রেস, তুমি তৃণমূল, তুমি সমাজবাদী পার্টি, আমার এই 70টা ভাই বোন মা ভাইকে আলাদা করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, দিয়ে আসলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। অঙ্কটা বুঝতে পেরেছেন? অঙ্কটা কি বুঝতে পেরেছেন আপনারা? অঙ্কটা বোঝা গেল না? কারণ অধীর বাবু যা খাওয়াবে তাই খেতে হবে। অঙ্কটা একটু বোঝার চেষ্টা করুন, ভাবুন। আমি শুধু আপনাদের একটা কথা বলবো, বলে শেষ করছি। যে সিপিএম এর নেতারা বারবার বলছে, সিপিএম এর ভাইয়েরা, কমরেডরা বারবার বলছে যে এরা বিজেপির হাত শক্ত করছে, বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, তাদেরকে অঙ্ক যদি বুঝতে না পারেন, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভাববেন। আর একটা কথা মাথায় ঢুকিয়ে দিয়ে শেষ করছি। যারা বলছে যে বিজেপির সুবিধা হয়ে যাবে, আচ্ছা বলুন তো, ইন্ডিয়া জোট গঠন হয়েছে তো নাকি? বিরোধী দলের জোট, একটু কথা বলুন। বিরোধী দলের লোকেরা মিলে যেন মনে হচ্ছে আপনারা কিচ্ছু জানেন না। বিরোধী দলের লোকেরা সবাই মিলে একটা জোট গড়েছে তো মোদির বিরুদ্ধে। ওই জোটের নাম কি ইন্ডিয়া জোট? তো ওই জোটের নাম যদি ইন্ডিয়া জোট হয়, তাহলে সেই ইন্ডিয়া জোটের মুখকে, অর্থাৎ যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে কে প্রধানমন্ত্রী হবে? ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে কে প্রধানমন্ত্রী হবে? রাহুল গান্ধী। ঠিক বলেছে, মিডিয়ার ভাই আমারও একজন বলেছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। আচ্ছা, রাহুল গান্ধীর বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দিয়েছে। বলছি, রাহুল গান্ধীর বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দিয়েছে, জানেন কি? রাহুল গান্ধীর বিরুদ্ধে যে দলটা খুব শক্তিশালী প্রার্থী দিয়েছে, সেইটা হচ্ছে বামফ্রন্ট। বামফ্রন্ট জেনে রাখুন, ইন্ডিয়া জোটের হেড রাহুল, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী, হবু প্রধানমন্ত্রী রাহুল। সেই রাহুলকে পার্লামেন্টে যাতে না ঢুকতে দেয়, তার ব্যবস্থা করেছে বামফ্রন্ট। কে দাঁড়িয়েছে জানেন? সেটাও বলে দিচ্ছি। বিশিষ্ট কমিউনিস্ট নেতা ডি রাজা, সেই ডি রাজার স্ত্রী, যিনি কেরালার কমিউনিস্ট আন্দোলনের একটা অন্যতম মুখ। এত শক্ত একটা প্রার্থী রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড় করিয়ে রাহুল গান্ধী যাতে পার্লামেন্টে না যেতে পারে, বামফ্রন্ট তার ব্যবস্থা করছে। আর এই অপদার্থ অধীর চৌধুরী, তার অপদার্থতা নিয়ে ভাইজান বলবে। ওর দলের জাতীয় নেতাকে পার্লামেন্টে যেতে আটকানোর জন্য সেলিম দ্বারা একটা শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়ে দিল। আর সেলিম দা যখন নমিনেশন দিতে যাচ্ছে, তখন অধীর চৌধুরীর ছবি দেখেছেন, কাস্তে হাতুড়ি তাহারা লাগিয়ে সেলিম দার নমিনেশন দিতে যাচ্ছে। আমি বলছি, বন্ধুত্ব ভালো, বন্ধুত্ব তো করতে হবে, অসুবিধে নেই, কিন্তু নিজের মর্যাদাকে শেষ করে। তো আমি বলছি যে আপনারা ভাবুন, আপনারা ভেবে
আগামী 7 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমাদের যে প্রার্থী 17টা লোকসভা নির্বাচন গেছে, অনেককে প্রার্থী করে অনেককে জিতিয়েছেন, আপনার মনের কথা কেউ বলেনি, আপনার অধিকারের কথা কেউ বলেনি। আমরা হাবিব ভাইকে পাঠাতে চাই। হাবিব ভাই বিএসএফে চাকরি করেছেন, দেশকে সুরক্ষিত করার চাকরি করেছেন, দেশকে সুরক্ষা দিয়েছেন, সুতরাং তাকে নির্বাচিত করে পাঠান। খাম চিহ্নে ভোট দিন, খাম চিহ্নে ভোট দিয়ে বাকি প্রার্থী যারা দাঁড়িয়েছে তাদের এই নির্বাচনে খাম করে বাড়ি পাঠিয়ে দিন। হাবিব ভাইকে নির্বাচিত করে সংসদে পাঠান। হাবিব ভাই আপনাদের কণ্ঠ হয়ে আপনাদের অধিকারের কথা বলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন। আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক। হ্যাঁ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই 11 নম্বর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, তার যিনি প্রার্থী হাবিব শেখ।